কেন আপনারা আমার মোবাইল ভাঙছেন আইফোন বাড়ি দিয়ে? আমাদের অন্যায় কি বলেন? আপনি মারলেন কেন? আমাদের গায়ে হাত তুললেন কেন? বলেন। তা তো অনুসারীরা আছে, সবার বিষয়ে তো আর ওইভাবে কথা বলতে আমরা পারি না। আমাদের আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাহাড় সম অভিযোগ দেরিতে হলেও আমলে নেয় দুর্নীতি দমন কমিশন। 6 জুন বেনজিরকে এবং 9 জুন তার পরিবারকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। বেনজিরকে নিয়ে একটার পর একটা খবর এখনো আসছে। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এই কারণেই আসলে আমি বেনজিরের প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই, কারণ আর টেলিভিশনে প্রতিদিনই নতুন নতুন সম্পদের খবর উঠে আসছে বেনজির আহমেদের। বন, পাহাড়, সমুদ্র, কোথায় নেই তার সম্পদ? এ পর্যন্ত শুধু তার 621 বিঘা জমি জব্দই করা হয়েছে। বেনজিরের সাথে এখন আমরা অনেকেই কথা বলছি, আমরা কলাম লিখছি, আমরা এই যে আমার মতো ভিডিওতে কথা বলছি, টক শোতে গিয়ে কথা বলেছি, নিজেদের মধ্যে আড্ডায় আলোচনায় কথা বলছি। বেনজির আসলে একটা ফেনোমেনন, এবং এটা নানা রকম বিচার বিশ্লেষণ হওয়া আমাদের সমাজে খুবই জরুরি আমি মনে করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বেনজির আহমেদ কত কোটি টাকার মালিক হয়েছে এবং বেনজির আহমেদ কার কার টাকাগুলো মেরে খেয়েছে। আজকের এই ভিডিওটি হতে পারে বেনজির আহমেদকে নিয়ে শেষ ভিডিও, কারণ বেনজির আহমেদকে এই ভিডিওগুলো অন্য চ্যানেলে কেউ আপলোড করেনি। আজকের এই ভিডিওতে আপনারা বেনজির আহমেদের সকল তথ্যগুলো জানতে পারবেন। বেনজির আহমেদ বেশিরভাগ হিন্দুদেরকে অত্যাচার করতো এবং হিন্দুদের সম্পদগুলো লুটে খেত। আজকের এই ভিডিওতে জাহিরটাকে সব বিস্তারিতর মাধ্যমে এবং প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করেছে। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। বেনজির আহমেদের বিপক্ষে যারা সাক্ষী দিচ্ছে তাদেরকে কিন্তু শাস্তি করা হচ্ছে। বেনজির আহমেদ আনাড়া থেকেই কিন্তু সেই কলকাঠিগুলো লাড়ছে এবং সেই ভুক্তভোগী মানুষদেরকে কিন্তু অত্যাচার করছে। আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবে। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, ভিডিওতে লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো দেখা শুরু করে দিন। কেন আপনারা আমার মোবাইল ভাঙছেন আইফোন বাড়ি দিয়ে? আমাদের অন্যায় কি বলেন? আপনি মারলেন কেন? আমাদের গায়ে হাত তুললেন কেন? বলেন। তা তো অনুসারীরা আছে, সবার বিষয়ে তো আর ওইভাবে কথা বলতে আমরা পারি না। আমাদের তো প্রাণের একটা ভয় আছে। আমাকে এইভাবে অবৈধভাবে মারলো কেন? সরকারি বেঞ্জির গেছে, বেঞ্জির স্যারের নির্দেশে কি এই পুলিশই আমাকে এর ভয় পিটবে? কেন আপনারা আমার মোবাইল ভাঙছেন আইফোন বাড়ি দিয়ে? আমাদের অন্যায় কি বলেন? আমাদের অন্যায় কি বলেন? আমাদের 1 জুন সন্ধ্যা আড্ডা দিচ্ছিলেন স্থানীয় কয়েকজন। পাশেই পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের গড়ে তোলা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এ সময় বলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে হাজির হয়ে জানতে চান তাদের পরিচয়। রিসোর্টের গার্ড পুলিশকে জানায় সারাদিন সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন তারা। এরপরই সেখানে উপস্থিত থাকা 5 জনকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, সেদিনই সময় সংবাদে সাবেক আইজিপি বেনজির আহমেদের জোর করে জমি লিখে নিয়ে রিসোর্ট নির্মাণের কথা বলেছিলেন তারা। টিভি সহ একাধিক টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার পর এই প্রজেক্টের ভিতর যারা কর্মরত আছে তার ভিতর সাদ্দাম তারা আঙুল দিয়ে দেখাইতেছে যে এ ছিল বা এরা ই করছে, সাংবাদিকদের সামনে মুখ খুলছে, আমাদের বলে এই পার্ক হয় ভালো হয়েছে না, তোরা ব্যবসা বাণিজ্য করতেছিস না, তোরা তার বিরুদ্ধে কথা বলিস কেন? বলতল থানার আইসি আমাদের উপরে লাঠিচার্জ করে এবং প্রচন্ড পরিমাণে শারীরিক লাঞ্ছনার শিকার হই আমরা। বেঞ্জির স্যারের নির্দেশে কি এই পুলিশই আমাকে এর ভয় পিটবে? সোমবার সকালে কয়েকজন পুলিশ সদস্য সহ বেনজিরের রিসোর্ট এলাকায় দেখা যায় সেই পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামকে। স্থানীয়রা বলছেন রিসোর্ট এলাকায় প্রায় আমিনুল ইসলামকে টহল দিতে দেখা যায়। আর অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তবে মুঠোফোনে আমিনুল ভিন্ন ঘটনার অবতারণা করেন। ওদেরকে দাওয়া দিচ্ছি, পাইছে ওরা বানাইছে কি কি আমি বিষয়টা জানি না। ওরা কি বলতেছে কি অত কিন্তু হামলা মানতে এসব কিন্তু বিষয় সত্য না, এটা ভিন্ন খাতে নিতে চেষ্টা করতেছিল সময় সব ঠান্ডা এখন চুপ হয়ে গেছে। এদিকে 3 জুন সকালে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সাময়িকভাবে বন্ধ রাখার নোটিশ টাঙ্গিয়েছে কর্তৃপক্ষ। আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাহাড় সম অভিযোগ দেরিতে হলেও আমলে নেয় দুর্নীতি দমন কমিশন। 6 জুন বেনজিরকে এবং 9 জুন তার পরিবারকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। অথচ গত 4 মে দেশ ছেড়ে চলে গেছেন বেনজির আহমেদ। তার ফিরে আসা এবং বিচারের সম্মুখীন করা নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতার। অ্যান্টিগা এবং নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তার কাছে প্রশ্ন ছিল বেনজির আহমেদের অবস্থান নিয়ে কোনো খোঁজ আছে কিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। মন্ত্রীর জবাব, বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় যে কোনো জায়গায় যেতে পারেন তিনি। কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। এদিকে নিউ ইয়র্ক সফরে পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব। এমন অবস্থায় ডয়চে ভেলের প্রতিবেদনের কোনো মূল্য নেই বলে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। আমাদের শান্তিরক্ষী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে, পেশাগত যোগ্যতার সাথে, অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন মিশনে কাজ করছে এবং জাতিসংঘের মহাসচিবও সেটির ভূয়সী প্রশংসা করেছেন। সেখানে ডয়চে ভেলের এই প্রতিবেদনের কোনো মূল্য নাই। তো এগুলো দেশ বিরোধী অন্তঃশাসন কিছু প্রতিবেদন। 31 মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় বহু শ্রমিক দেশটিতে যেতে পারেননি। তাদের জন্য মেয়াদ বাড়ানো যায় কিনা সরকার সে চেষ্টা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করছে। আমি মনে করি তার বিরুদ্ধে তখন বিচারে তাকে দাঁড়াতে হবে।
পত্রিকার পাতা আর টেলিভিশনে প্রতিদিনই নতুন নতুন সম্পদের খবর উঠে আসছে বেনজির আহমেদের। বন, পাহাড়, সমুদ্র কোথায় নেই তার সম্পদ, এ পর্যন্ত শুধু তার 621 বিঘা জমি জব্দই করা হয়েছে। কালিতা বেড়ে 1000 বিঘার খবরে পরিণত হলেও অবাক হবে না মানুষ। একজন মানুষের কয়টি অ্যাকাউন্ট থাকতে পারে? বেনজির আহমেদের 38টি অ্যাকাউন্ট জব্দ হয়েছে। আরো জেনেই নামে বেনামে তাই বা বলবে কে? এই এত বিপুল সম্পদ গড়ে যদিও তিনি এখন লাপাত্তা। বেনজির দেশ ছেড়ে চলে যাওয়ার পর কেবল নড়ে চড়েই বসেনি, রীতিমতো হম্বিতম্বি শুরু করেছে দুর্নীতি দমন কমিশন সহ সরকারও। দুদক আগামী 6 জুন তলব করেছে বেনজির আহমেদকে। সেদিন তিনি দুদকে হাজির হচ্ছেন না তা অনেকটা নিশ্চিত। তারপরও সেদিন পর্যন্ত সবার চোখ থাকবে দুদকের দিকেই, থাকবে সব আয়োজন। যদি তিনি আসেন পর্যন্ত দেখতে হবে, আসলে এক ধরনের কনসিকুয়েন্স, না আসলে এক ধরনের কনসিকুয়েন্স। এমনটা তো হতে পারে উনি আইনজীবীর মাধ্যমে সময় চাইতে পারে। তো কাজে একটা 6 তারিখ পার না হলে কিছু বোঝা যাচ্ছে না। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও কথা বলছেন রাষ্ট্রের সুরেই। কঠোর অবস্থান তারও। বলছেন অভিযোগ প্রমাণিত হলে বিচারের মুখোমুখি হতে হবে বেনজিরকে, হিসাব দিতে হবে টাকা ও সম্পদের। তদন্ত করে যদি দেখা যায়, ডেফিনেটলি আমি মনে করি তার বিরুদ্ধে তখন বিচারে তাকে দাঁড়াতে হবে, বিচারের সঙ্গে দাঁড়াতে হবে। বেনজির আহমেদের আইনজীবীও জানিয়ে দিয়েছেন বিচারে ডরান না বেনজির, আইনি পথেই হাঁটবেন তিনিও। আমি জানি না উনি কোথায় আছে। আমার সাথে লাস্ট অনেক আগে কথা হয়েছে, আরো প্রায় সপ্তাহখানেক আগে কথা হয়েছে। ওনার সাথে আমার যেটুকু যোগাযোগ হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে, ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন। যেহেতু উনি এই দেশেরই সিটিজেন, তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে থেকে এর আগে কেউ এতটা বেপরোয়াভাবে সম্পদ অর্জন করেছেন এমন তথ্য নেই কারো কাছে। আর তা হবে বা কিভাবে? তিনি তো বেনজির। জনাব বেনজিরকে নিয়ে একটার পর একটা খবর এখনো আসছে। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এই কারণেই আসলে আমি বেনজিরের প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই, কারণ তার সম্পর্কে আমরা আগে জানতাম, অনেক কিছু জানতাম। এখন যখন কথা বিষয়গুলো সামনে আসছে, আমাদের সামনে এক ধরনের কনক্রিট প্রমাণ আছে, তাই এগুলো নিয়ে আমরা কথা বলছি এবং কথা বলা উচিত। এই জিনিসগুলো আসলে আমাদের সামনে খুব ক্লিয়ারলি একটা ধারণা দেয় একজন মাফিয়া, একটা মাফিয়া স্টেটে একজন মাফিয়া কিভাবে কাজ করেন। আমি আগে একদিন বলেছিলাম, একটা মাফিয়া স্টেট বোঝার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে আপনি এখানে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাফিয়াদের অংশতে পরিণত হয়। তারা মাফিয়া হয়ে ওঠেন, তারা অন্য মাফিয়ার সাথে একসাথে কাজ করেন। যারা বেনজিরের নতুন একটা তথ্য, মানে ওই গোপালগঞ্জে শত শত বিঘা জমি কিনেছেন, সেখানে রিসোর্ট করেছেন, এই তথ্য আমরা জানি। কিন্তু নতুন একটা তথ্য, এটাকে আলাদাভাবে আলোচনা করা উচিত বলে আমি সিরিয়াসলি মনে করি। সেটা হচ্ছে ওখানকার জমি প্রায় পুরোটাই, এই শত শত বিঘা জমি প্রায় পুরোটাই হিন্দুদের। আমি প্রশ্নটা শুরুতেই করে রাখতে চাই, হিন্দুদের জমি কেনার সাহস গায়ের জোরে। ইনফ্যাক্ট হিন্দুরা তো জমি কিনতেই পারেন আপনি, কিন্তু প্রথম আলো একটা ডিটেল রিপোর্ট করেছে, আমি এই জায়গা থেকে পড়বো। আপনি আসলে গায়ের জোরে তাদেরকে বিক্রি করতে বাধ্য করেছেন এবং আপনি পানির দামে জমি কিনেছেন তাদের কাছ থেকে। প্রশ্নটা আমরা করতে পারি যে আপনার এত সাহস কোত্থেকে আসে যে আপনি হিন্দুদের উপরে চাপ দেন? আমরা বাস্তবতাটা মেনে নেওয়া ভালো হবে। বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের উপরে অন্যায় চাপ দেয়া, মুসলিমদের উপরে অন্যায় চাপ দেওয়া চেয়ে ভিন্ন বিষয়। এর মধ্যেই আমি আসবো এই জায়গায়, এর মধ্যে আরো অনেক খবর আমাদের সামনে এসছে, উনি আরো কি করেছেন। ভল রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে এক শিল্পপতি পরিবারের সদস্যদের, সেখানে উনি কোনো রকম কোনো বিনিয়োগ ছাড়া ওখানে ওনাকে অংশীদার করা হয়েছে, কারণ আমরা দেখতে পারি ওখানে প্রচুর বনের জমি লুট করা হয়েছে, দখল করা হয়েছে। ওই শিল্পপতি পরিবার চেয়েছিল বনের জমি দখল করতে, এখানে জনাব বেনজিরের মতো মানুষকে যদি নেন আপনার জন্য এটা সহজ হয়, খুব স্বাভাবিক। এখন তাই হচ্ছে। উনি যদি এতই পাওয়ারফুল হন, ওনার শ্যালক আবার পাওয়ারফুল কম হবেন কেন? একটা নিউজ এমন এসছে, ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ইটভাটা দখলে নেন বেনজিরের শ্যালক। তার দুলাভাই যদি র্যাব এবং পুলিশের ডিজি থাকা অবস্থায় যাকে তাকে যখন তখন তুলে নিয়ে মেরে ফেলতে পারেন, সত্যি তো শ্যালকের সেই ক্ষমতা আছে, তিনি যে কাউকে এটার ভয় দেখিয়ে দখল করে নিতে পারেন। আমি তো ওই রিপোর্টটা পড়তে চাই কিছু অংশ, তারপর আমি আসলে বলবো কেন এই ধরনের সাহস তৈরি হয়েছে জনাব বেনজিরের, বা উনি কি ভেবেছিলেন। প্রথম রিপোর্ট বলছে 600 বিঘা জমি গোপালগঞ্জ মাদারীপুরে কেনা হয়েছে, এর প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের। তারা বলেছেন জমি বিক্রি করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না, ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে। এই জমিগুলো কেনার জন্য এক পুলিশ কর্মকর্তাকে এক্সক্লুসিভলি সেখানে নিযুক্ত করেছেন, শুধু সেটা বিভিন্ন চাষবাস কনস্ট্রাকশন দেখাশোনা করার জন্য পুলিশ সদস্যরা ওখানে নিযুক্ত ছিলেন, যারা অনেকে প্রথম আলোর কাছে স্বীকার করেছেন। জমি বিক্রেতাদের একজন মাদারীপুরের রাজৈর উপজেলার বড়খেলার সরস্বতী রায়ের কাছে জানতে চাওয়া যে তিনি কেন জমি বিক্রি করেছিলেন। তিনি বলছেন, কত কষ্ট কইরা সুদে টাহারিয়া জমিটুক 31% কিনছিলাম, এই জমিটুক দিয়ে আসা নাকছে। জমি কে নিয়েছে? সরস্বতী বলেন বেনজির নিছে। বেনজিরকে উনি বেনজির বড় পুলিশ বলে শুনেছেন। রাজি না হলে জমিও যাবে, টাকাও পাবেন না। মানে এখানে এটা সাবহেডিং এ বলা হচ্ছে, এখানে একজনকে নিযুক্ত করা হয়েছিল, সেখানে তাদেরকে বলা হয়েছে যে তাদের যে জমি টমিগুলো কেনা হয়েছে এগুলো যদি তারা বিক্রি না করেন তাহলে তাদেরকে বরং পাবেনও না। তৈমুর, পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম নামে একজন তাদেরকে এসব ভয় দেখিয়েছেন। প্রথম 27 জন সদস্য যারা জমি বিক্রি করেছে তাদের 27 জন সদস্যের সাথে দেখা করেছে, কথা বলেছে। এর মধ্যে 25 জনই বলেছে তারা স্বেচ্ছায় জমি বিক্রি করেনি, তারা ভয়ে এবং চাপে পড়ে জমি বিক্রি করেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক জমি বিক্রেতা বলেন, খেয়াল করি বেনজিরকে নিয়ে এত কিছু হচ্ছে তারপরও নাম প্রকাশ করতে চাননি মানুষ। তিনি বলেন ওই যে তৈমুরের কথা আসছে, তৈমুর বেনজিরের পক্ষে এসে বলছেন যেহেতু এখন তৈমুরের চাকরি আছে যে আমি ভালো অফিসার তাই আপনাদের কিছু টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি, যদি বিক্রি করতে রাজি না থাকেন তবে জমিও যাবে টাকাও পাবেন না। এরকম বহু রকম ট্রিক করে যারা জমি বিক্রি করতে চায়নি তাদের জমি আসলে নিয়ে নেওয়া হয়েছে, এসব তথ্য আছে। এরকম আরো অনেকজন আছে, যেমন ধরি যে আরেকজন প্রশান্ত দত্ত বলে একজন আছেন, তারা সচ্ছল, জমি বিক্রি করার কোনো প্রয়োজন তাদের ছিল না, পৈতৃক জমি বিক্রির ইচ্ছাও ছিল না, 3 ভাই 24 বিঘা জমি বিক্রি করেছেন বাধ্য হয়ে। কোনো কোনো হিন্দু পরিবার জমির সবটুকু বিক্রি করতে বাধ্য হয়েছেন। তেমন একজন রাজুরের বড়খোলা গ্রামের ষাটোর্ধ্ব সরস্বতী রায়, তার ভাষ্য তার স্বামী নিরঞ্জন রায় 20 বছর আগে জমিটুকু কিনেছিলেন, বাধ্য হয়ে সে জমি বিক্রি করতে হয়েছে তাকে। এর বাইরে বসত বাড়িতে 5% জমির একটি ছোট্ট খুপড়ি ঘর রয়েছে তাদের। নিরঞ্জন মারা গেছেন, তার ছেলে রঞ্জন রায় দিনমজুরি করে এখন সংসার চালান। তিনি প্রথম আলোকে বলেন বেনজির পরিবারের কাছে বিক্রি করা জমির ধান দিয়ে তাদের সংসার চলতো, এখন চালও কিনতে হয়। আমরা খেয়াল করি একটা পরিবারের ভিটেটা ছাড়া সব জমি জোর করে কিনে নেওয়া হয়েছে। এই ধরনের জমি যখন কিনে নেওয়া হচ্ছে, কোথায় কিনে নেওয়া হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, গোপালগঞ্জে আর মাদারীপুরে, মূলত গোপালগঞ্জে কেনা হয়েছে। এই অভিযোগের ব্যাপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা আছে, তাদের রানা দাশগুপ্তর সাথে যখন কথা হলো তিনি বলেন হুমকি, হয়রানি ও মামলায় 3টি পদ্ধতিতে সংখ্যালঘুদের জমি নিয়ে নেওয়া হয়। গোপালগঞ্জে বেনজির আহমেদ একই ঘটনা ঘটিয়েছেন বলে তারা শুনেছেন, এটি তারা সরজমিনে তদন্ত করে দেখবেন। মানে বেনজির হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে এইভাবে কাজ করছেন, এইভাবে নিপীড়ন করছেন, সেটা এই যে সংগঠনটা আছে, অনেক সমালোচনা আছে তাদের নিয়ে, আমি তারপর আপাতত ওই আলোচনায় ঢুকছি না। তারা জানতেন না এবং তারা এখন শুনেছেন, তারা খোঁজ খবর নেবেন বলে বলছেন। কেন? যদি আমি সবসময় একটা কথা বলি, সংখ্যালঘুরা, এই যে হিন্দুরা, এই রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রই তাদেরকে পূর্ণাঙ্গ একেবারে সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে, যে কারো সমান নিরাপত্তা পাওয়ার অধিকার পাওয়ার যে কোনো রকম অধিকার তাদের আছে, কিন্তু এগুলো করা হয়নি। এখানে আরো অনেক তথ্য, কিভাবে মৃতকে জীবিত দেখিয়ে নিয়েছে, কিভাবে একজন ভাইকে দিয়ে অন্যদের সম্পত্তি লিখে নিয়েছে, নানান কাহিনী, ইটস এ হিউজ স্টোরি। আপনারা যে রাখতে আগ্রহী হলে পড়ে নেবেন। আমার প্রশ্নটা যেটা করেছিলাম সেই জায়গায় আসি। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা এই সময় ইজ রিয়েলি ভেরি রিস্কি টু সাম এক্সটেন্ট। ভারতে যে সরকারটা ক্ষমতায় আছে, এই সরকারটাকে আমরা সমালোচনা করতে পারি, সমালোচনা করা উচিত, কিন্তু এই সরকারটা হিন্দুদের সারা পৃথিবীতে হিন্দুদের কাস্টাডিয়ান হয়ে উঠেছে। অখানিকটা ইসরায়েল যেমন সব ইহুদিদের কাস্টাডিয়ান, এইরকম একটা কাস্টাডিয়ানের ভাব তার মধ্যে আছে, সত্যিই আছে। তাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট হয়েছে, তাতে এই সাবকন্টিনেন্ট থেকে যারা ভারতে গেছেন একটা স্পেসিফিক কাট অফ ডেটের আগে, সেই ডেটে গিয়ে তারা খুব ক্লিয়ারলি বলেছেন ওখানে যে ওই আইনে আছে যে আপনি একটা নির্দিষ্ট ডেটের আগে যদি যান এবং আপনি যদি মুসলিম না হন, তাহলে আপনি ভারতের নাগরিকত্ব পাওয়ার উপযোগী, পাওয়ার জন্য যোগ্য। তাহলে সেই ঘটনাটা ভারতে ঘটছে এবং ভারতের বিভিন্ন নেতা, আমি একটা জিনিস পড়ি, আমরা অনেকে হয়তো খেয়াল করিনি বা খেয়াল করেছি অনেকদিন আগে ভুলে গেছি, বাংলাদেশের হিন্দু নির্যাতিত হলে ভারত চুপ থাকতে পারে না, এটা বলছে দিলীপ ঘোষ, বিজেপি নেতা। বাংলাদেশে একটা সম্মেলন হয়েছিল কিছুদিন আগে, এটা হলো 2023 সালের 5 ফেব্রুয়ারি। এখানে সুরক্ষা কমিশন গঠন সহ নানান দাবি টাবি আছে। এটায় ভার্চুয়ালি কানেক্টেড হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নির্যাতিত হলে ভারত চুপ করে বসে থাকতে পারে না। বাংলাদেশে দিন দিন হিন্দু সংখ্যা কমে যাচ্ছে, যা খুবই উদ্বেগের বিষয়। ভারতে একাধিকবার মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হয়েছে, ভারতের সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, সংখ্যালঘু কমিশন আছে, সব ক্ষেত্রে বিশেষ বরাদ্দ আছে, যে কারণে ভারতের মুসলিম জনসংখ্যা দিন দিন বাড়ছে। ভারত থেকে কোনো মুসলমান উত্তরাচারিত হয়ে অন্য দেশে যাচ্ছে না। আমরা চাই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দাবি দেওয়ার অধিকার নিয়ে বসবাস করতে পারবে, সেই ব্যবস্থা করা হোক, ইত্যাদি ইত্যাদি। আমরা আমাদের জায়গা থেকে যদি বলি, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের মানতে হবে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে বিভিন্ন সময়ে অন্যায় চাপ দেওয়া হয়েছে, অত্যাচার হয়েছে, তাদের জমি নিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, এটা সত্য কথা, আবহমান কাল থেকে, বহু আগে থেকে হয়েছে। এবং আমি আগে যেমন বলেছিলাম, এই দেশের হিন্দুরাও এই রাষ্ট্রের নাগরিক এবং এই রাষ্ট্র তাদের সম্পূর্ণ অধিকার স্ট্রংলি প্রিজার্ভ করতে হবে এবং সংখ্যালঘুদের ব্যাপারে সম্ভবত আরেকটু বেশি মনোযোগী থাকা উচিত, কারণ আমাদের মতো এরকম দেশগুলোতে যেগুলো আদতে রাষ্ট্র হয়ে ওঠেনি, সেই জায়গাগুলোতে সংখ্যালঘুর অত্যাচারিত হয়। এই যে দিলীপ ঘোষ বলছেন যে তার দেশে মুসলমানদের কিছু হয় না, মানে ভারতের বিজেপির সময় মুসলমানদের কি হয়, শুধু মুসলমান না, দলিত যারা টেকনিক্যালি হিন্দু, যারা হিন্দু মানুষ, যাদেরকে যদিও কোনো কাস্টে রাখা হয়নি, দলিত, তাদেরা কিরকম অত্যাচারের মধ্যে পড়েছেন আমরা খুব ভালো মতো জানি। এবং শুধু মুসলিম না, অল আদার মাইনরিটিস। কিছুদিন আগে ত্রিপুরাতে যে বিভৎস সংঘর্ষ হলো মেইতি এবং নাগাদের মধ্যে, সাথে কুকিরাও ছিল, খ্রিস্টান এবং হিন্দু, তাদের মূলত ওই সব কারণে এই ঘটনাগুলো ঘটেছে। খ্রিস্টান মিশনারিদের ব্যাপারে বা খ্রিস্টানদের ব্যাপারে তীব্র বিষোদ্গার খুব নিয়মিতভাবেই ভারতে বিজেপি সরকার করছে, এই ঘটনাগুলো তো আমরা জানি। সুতরাং তাহলে এই কথাগুলো সত্য না। এবং যে জায়গাটা আসছিলাম সেটা হলো এই যে বাংলাদেশের হিন্দুদের প্রতি ভারতেরও এই রকম নজর আছে, তার মধ্যে থেকেও বেনজির এটা করলেন। ইজ দ্যাট স্টুপিড?
আমি আরেকটা জিনিস একটু যোগ করে রাখতে চাই, এটা যে একজন পলিটিক্যাল লিডার বলেছেন তা শুধু না, আমি একটা বইয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। এটা হচ্ছে বিং হিন্দু ইন বাংলাদেশ, দ্য আনটোল্ড স্টোরি। দীপ হালদার বলে এক ভদ্রলোক বই লিখেছেন। এই ভদ্রলোক এই বইটা নিয়ে আলোচনা করেছেন দ্য প্রিন্টের সাথে, এরকম একটা ভিডিও পাওয়া যায়, আপনারা এটা একটু আগ্রহ করে দেখে নেবেন, যেখানে বাংলাদেশের হিন্দুদের উপরে নাকি সিস্টেম্যাটিকলি নানান রকম অপারেশন হচ্ছে এবং সেখানে খুবই খারাপ অবস্থায় তারা আছেন, এরকম বই রীতিমতো লেখা হয়েছে, আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। শুধু আমি যে কথাটা বলতে চাচ্ছি, ভারতের দিক থেকে একটা ন্যারেটিভ আসলে আমাদের দেশে তৈরি করার চেষ্টা হচ্ছে যেখানে হিন্দুরা খুব প্রবলেমের মধ্যে আছে। এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সো এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা বেনজির এটা করছেন কেন? যে বলছেন উনি কি খুব বোকা, উনি কি জানেন না এর মাসুল কি হতে পারে? বাংলাদেশকে আপনি বাংলাদেশ সরকারকে খেপান, আপনি ভারতকে যদি খেপিয়ে টেপিয়ে ফেলেন যে ভারতের কৃপায় এই সরকার টিকে আছে, যে ভারতের কৃপায় বেনজিরের মতো মানুষরা ডিজি হন, র্যাবের যে ভারত তার মতো মানুষরা আইজিপি হন, সেই বেনজিরের এত সাহস কোত্থেকে হলো? আমার কাছে এই জন্য একটা জিনিস মনে হয় যে আনপ্রেসিডেন্টেড, যে আনবিলিভেবল পাওয়ার কোনো রকম কোনো ন্যূনতম জবাবদিহিতা ছাড়া প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে বেনজিরকে। উনি আস্তে আস্তে না হুব্রিসে ভোগা শুরু করেছেন। হুব্রিস সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, যখন আপনি আসলে নিজের প্রতি এত মুগ্ধ হয়ে ওঠেন, নিজেকে এমন পর্যায়ের মানুষ মনে করেন যা কোনো রকম কোনো জবাবদিহিতার প্রয়োজন নেই, আপনি আর নিজের ব্যাপারে এত মন্ত্রমুগ্ধ থাকেন এবং নিজের ক্ষমতার ব্যাপারে আপনি এত বেশি সাহসী হয়ে ওঠেন, আপনি এত বেশি ভ্রান্ত বিশ্বাসের মধ্যে ঢুকে যেতে থাকেন, তখন আপনার আসলে আর কোনো কিছুকে ঠিক মনে হয় না। আপনি যা ভাবছেন সেটাই সঠিক, তার বাইরে কিছু হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ভদ্রলোক এরকম একটা হিউব্রিসে ভুগছিলেন, এবং আমি সিরিয়াসলি মনে করি এটা ভোগার কারণটা উপলক্ষ তৈরি করেছে এই সরকার, এই রেজিম। তাকে দিয়ে ইনডিসক্রিমিনেটলি বল প্রয়োগ করিয়েছে, ঠেঙিয়েছে বিরোধীদেরকে, ক্ষমতায় থাকা নিশ্চিত করেছে, তাই তার মধ্যে পরিস্থিতি তৈরি হয়েছিল। মানে একজন মানুষকে আপনি যদি বিচার বিবেচনা ছাড়া, জবাবদিহিতা ছাড়া যদি মাঠে ছেড়ে দেন, সে কেমন দানবে পরিণত হতে পারে, সে নিজের মাথা থেকে কতটুকু দূরে চলে যেতে পারে। মানে গোপালগঞ্জের মতো জায়গায় ভারতে বিজেপি সরকার রেখে, কারো কাছে খারাপ লাগতে পারে তারপরে বলছি, ভারতে বিজেপি সরকার রেখে হিন্দুদের সম্পত্তি দখল করছেন শত শত বিঘা। এই কাজটাও করার মতো প্রেক্ষাপট তার তৈরি হতে পারে। সুতরাং জবাবদিহিতাহীনতা কত ভয়ঙ্কর ব্যাপার, এই ঘটনা আমরা আবারও বুঝি। বেনজির ইস্যুতে এখন আমরা অনেকেই কথা বলছি, আমরা কলাম লিখছি, আমরা এই যে আমার মতো ভিডিওতে কথা বলছি, টকশোতে গিয়ে কথা বলেছি, নিজেদের মধ্যে আড্ডায় আলোচনায় কথা বলছি। বেনজির আসলে একটা ফেনোমেনন এবং এটা নানা রকম বিচার বিশ্লেষণ হওয়া আমাদের সমাজে খুবই জরুরি আমি মনে করি। সম্প্রতি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মিডিয়া পার্সন জনাব মাহফুজ আনাম, আমরা চিনি তাকে, ডেইলি স্টারের সম্পাদক, অত্যন্ত বিখ্যাত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তান। তিনি কিছু কথা বলেছেন বেনজির ইস্যুতে, আমাদের অনেকের সামনে ভিডিওটা এসেছে, ভিডিওটা আমি আমার মন্তব্যে দিয়ে দিচ্ছি, আমি আপনাদের স্ট্রংলি সাজেস্ট করবো ওই ভিডিওটা একটু দেখবেন। আমি ওই ভিডিওটা নিয়ে কিছু কথা বলতে চাই, তার কিছু বক্তব্য আমি টুকে নিয়েছি, সেগুলো নিয়ে কথা বলতে চাই। এখানে যারা মাহফুজ আনাম যেভাবে কথা বলেছেন, সেই কথাটা আমাদের এই বর্তমান পরিস্থিতিকে বুঝতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবেন। হেডলাইন অনেক এরকম করেছেন, অনেক টিভি করেছে, দুটা মিডিয়াতেও এসছে, সেটা হচ্ছে গ্রোসলি যেটা বলছি, উনি মূল টোন, তারপর ওনার বক্তব্যের অনেকগুলো জায়গায় একটু বিশ্লেষণ করার দাবি রাখে। উনি একটা জায়গায় বলেছেন এরকম, সেটাই অনেকে হেডলাইন করেছেন, যে বেনজির সম্পর্কে বা তার কুকীর্তি সম্পর্কে মিডিয়া সবকিছু জানতো, কিন্তু তারা সাহস করেনি রিপোর্ট করার জন্য। এই কথাটা আমি রাদার বলি, এই যে বক্তৃতা দিলেন তাতেও কি ন্যূনতম সাহস জনাব মাহফুজ আনামের ছিল? অত্যন্ত ব্রিলিয়ান্ট মানুষ উনি। বেনজির কাণ্ডে যা যা ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, কারায় ঘটেছে, বেনজিরের স্পর্ধা কেন হলো, এই ভয়ঙ্কর দুঃসাহস কেন হলো, এইগুলো বোঝার জন্য খুব অল্প জ্ঞান বুদ্ধি লাগে। আমাদের মতো খুব অল্প জ্ঞান বুদ্ধির মানুষ, এগুলো আমরা বুঝে গেছি, বুঝে যাই। যারা মাহফুজ আনামকে বোঝেননি, তাহলে কেন এভাবে কথা বলছেন? ওনার বক্তব্যগুলো একটু বিশ্লেষণ করি। উনি একটা জায়গায় বলছেন, শুরুর দিকেই বলছেন মিডিয়াকে কাজ করতে দিলে সরকারের ভালো হয়। যেমন তিনি বলছেন ব্যাংক লুট, মানি লন্ডারিং, ক্রিমিনালাইজেশন অফ ইনস্টিটিউশন যে এক্সটেন্টে হয়েছে, সেটা মিডিয়া যদি রিপোর্ট না করতো তাহলে সরকার জানতে পারতো না। তারপর তিনি বলছেন সরকার যদি আরো সুযোগ দিত মিডিয়াকে আরো ফ্রিলি কাজ করার জন্য, তাহলে সরকার আরো বেটার সার্ভড হতে পারতো। ওনার এই কথাটা খুব ইন্টারেস্টিং, সরকার বেটার সার্ভড হতে পারতো। তার মানে ওনার কথা মতে সরকার সার্ভড হতে চায়। আমরা প্রশ্ন করি সরকার কি সার্ভড হতে চায়? সরকার কি চায় ব্যাংক থেকে যে খেলাপি ঋণ ইচ্ছাকৃত, মানে ব্যাংক লুট করেছে ইচ্ছাকৃত খেলাপি ঋণ, আপনি মানি লন্ডারিং করছেন, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিমিনালাইজেশন হচ্ছে, সরকার এগুলো জানতে চায় এবং ব্যবস্থা নিতে চায়? সরি, মানে মাহফুজ আনামের এই বক্তব্যগুলো, মানে তার এই দেশ বোঝা, অথচ এই সেক্টরে তিনি আছেন, এই খুঁটিনাটি তিনি দেখছেন খুব কাছ থেকে, কেন্দ্রে থেকে বহু বছর হয়ে গেল, তাতে তার এই বক্তব্যগুলো তার আন্ডারস্ট্যান্ডিং কি প্রশ্নের সামনে ফেলে। আমরা খুব স্পষ্টভাবেই বলতে চাই, আমরা খুব স্পষ্টভাবেই বুঝি, সরকার আসলে সার্ভ হয় যদি আমি এই কথাগুলো না বলি। একটা সরকার তখন এগুলো জানতে চায় যখন সে মানুষের কল্যাণ করতে চায়, যখন সে চায় কল্যাণ করবে, যখন সে কল্যাণ করার চিন্তায় থাকবে, তখন এই ভুলভ্রান্তি মিডিয়া যদি তুলে আনে, তখন সে এই জিনিসগুলো থেকে নিয়ে ব্যবস্থা নিতে চায়। সেই কারণে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের সংবাদপত্রকে বলা হোক, এখন আমরা ব্রডার টার্মে যদি মিডিয়াকে বলবো। অথচ এই সরকার কি তাই চেয়েছে? ওনার কথা মতে তাই চেয়েছে। কি মারাত্মক আত্মপ্রতারণা। উনি একটা জায়গায় বলছেন, আমি
মিডিয়াতে বেনজিরের কুকীর্তি আমরা জানতাম কিন্তু রিপোর্ট করার সাহস করিনি। তারপর কি বলছেন সেটা আরো অদ্ভুত উদ্ভট। উনি বলছেন আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, কিন্তু একজন পাওয়ারফুল আইজিপি সেটাকে সাংবাদিককে কিনা করতে পারতো। ঠিক এই কথাগুলো কোটান কোটি আমি লিখেছি। এবং ওই সময় যদি সে করতো তাহলে কি সরকার আমার পাশে দাঁড়াতো? ওই সংবাদপত্রের পাশে কি সরকার দাঁড়াতো যে না এটা তো তথ্যভিত্তিক রিপোর্ট হয়েছে, পুলিশ তুমি কেন ওদেরকে হ্যারাস করছো? আমাদের সেই আত্মবিশ্বাস নাই। ইনস্টিটিউশনাল হেড যারা হয়, বিশেষ করে ল এনফোর্সিং এজেন্সির প্রধান হয়, তারা সরকারের অজ্ঞাতেই সাংবাদিকতার উপরে হস্তক্ষেপ করে। খুব টিপিক্যাল আওয়ামী লীগের সুশীল মানুষ যেভাবে কথা বলে, আমি সরি টু সে যারা মাহফুজা নামের টোনটা ওই রকম, মানে সরকার ওইটুকু করে। তো এটা পরে আমার মনে হলো বেনজির সম্পর্কে যখন উনি এটা বলছেন, আমার মাথায় তখনই ঘুরলো চাঁদের কথা। চাঁদ আমাদেরকে আলো দেয়, তাই তো? আমরা দেখি পূর্ণিমার সময় যথেষ্ট পরিমাণ আলো সারা পৃথিবীতে দেখা যায়, কিন্তু চাঁদের কি নিজের আলো আছে? চাঁদের আলোটা একটা রিফ্লেক্টেড লাইট, ওটা সূর্যের আলো এসে রিফ্লেক্ট করে আমাদের ওখানে পাঠায়। চাঁদের নিজের কোনো আলো নাই। বেনজির একটা চাঁদ, এইটুকু কি জনাব মাহফুজা নাম বোঝেন না? আমাদের যে কারো চাইতে ভালো বোঝেন। জনাব বেনজির একটা চাঁদ, তার নিজের কোনো আলো নাই। ওর যে দম্ভ, ওর যে হ্যাডাম, ওর যে বিভৎস অ্যারোগেন্স আমরা চারদিকে দেখলাম, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, যে কাউকে যাকে তাকে। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং 2 টার্ম আওয়ামী লীগের এমপি এত পাওয়ারফুল একজন তুলে নিয়ে গিয়ে স্রেফ তার টিভির পার্সেন্টেজ লিখে নিয়েছে। একরের পর একর সম্পত্তি ভয়ভীতি দেখিয়ে পানির দামে কিনে নিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের। এই মানুষটা এই দম্ভ, এই বিভৎস অ্যারোগেন্সের উৎস তো সরকার। সুতরাং সরকার কেন জনাব বেনজিরকে বাধা দিতে যাবে? এবং সরকার অজ্ঞাতে, আই এম সরি, সরকার অজ্ঞাতে কিছু হয় না। সরকার প্রতিটা এইরকম চিফের পেছনে ফেউ লাগিয়ে রাখার নিয়ম রাখতে হয়। আপনি একটা জনগণের কল্যাণকামী সরকারও যদি হন, আপনার উচিত হবে এই ধরনের গুরুত্বপূর্ণ পদের পেছনে থাকা মানুষদের পেছনে গোয়েন্দাদের কাজ করতে দেয়া, সো দ্যাট আপনি এদের সম্পর্কে তথ্য রাখেন। আর যেই সরকারটা এরকম ভাবে ক্ষমতায় আছে, একটা মাফিয়া সরকার, সেটার অন্যান্য ক্ষুদ্র মাফিয়া, প্রতিটা এইসব এই চিফরা, পুলিশ চিফ একটা মাফিয়া, এবং বেনজির যখন ছিলেন তার পেছনে আপনি লোক লাগিয়ে দেখেছেন, কারণ সে আপনার ক্ষমতার উল্টো পাশে কিছু করে কিনা সেই ঝুঁকি আপনার থাকবে, আপনি এটা দেখবেন। সো প্রত্যেকটা তথ্য এই যে মাহফুজা নাম বলছে সরকারের অজ্ঞাতসারে কোনো কিছু হয় নাই। ও যদি কোনো একটা রিপোর্টের জন্য ধরে নিলাম ডেইলি স্টারে কোনো সাংবাদিককে হয়রানি করছে, ওটা সরকার জানতো এবং সরকার ওটা করার ব্ল্যাঙ্ক চেক তাকে দিয়েছে। দ্যাট ইজ দ্য ট্রেড অফ ফর গডস সেক। বহুদিন বলেছি আমি, অত্যন্ত ছোট একজন মানুষ, প্রথম দিন থেকে যখন বেনজির নিয়ে কথা বলছি, এটাই ট্রেড অফ। তুমি আমার ক্ষমতায় থাকার জন্য নোংরা ন্যাস্টি কাজগুলো করো, তোমাকে আমি যাতা করার সক্ষমতা দিচ্ছি, কিচ্ছু করবো না, শুধু তুমি আমার ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি করো না। তোমার কিছু রেড লাইন আছে, রেড লাইনগুলো ক্রস করো না, দেন ইটস ওয়েল এন্ড গুড। উনি বলছেন সরকার ব্যবস্থা নেবে। যারা বেনজির যখন র্যাবের স্যাংশন পেয়েছেন, কি করেছে সরকার? মানে আপনি ধরিয়ে দিলে এই হবে সেই হবে, কি করেছিল আমাদের মনে আছে না? রীতিমতো তাকে জাতিসংঘের প্রোগ্রামে হয়ে আমেরিকায় ঘুরিয়ে এনেছে। বর্তমান আইজিপি র্যাবের স্যাংশন পেয়েছে, তারপর কি তাকে আইজিপি করতে সরকার দ্বিতীয়বার দ্বিধা করেছে, তাকে এক্সটেনশনও দিয়েছে। তাতে কি জনাব মাহফুজা নাম বুঝতে পারেন না সরকার আসলে জানুক না জানুক সরকার অজ্ঞাতসারে হবে? ইজ ইট? খুব খুব নভিস ধরনের কথাবার্তা মনে হয়। উনি খুব ভালো জানেন, কিন্তু উনি কেন বলছেন আমরা বুঝি। আমি আসবো ওই জায়গায়। একটা জায়গায় উনি অবাক হয়েছে একটা তথ্য উনি খুব স্পষ্ট করেন। উনি যা বলছেন আমি হুবহু এই জায়গাটা একটু এই বাক্যটা বলতে চাই। এই সরকার 15 বছর শাসন করেছে, মানে উনি 15 বছর শাসন করেছে, সারা পৃথিবীতে এরকম 15 বছর একসাথে শাসন করেছে এরকম সরকার খুব বেশি নাই। এগুলো বলেছে। তারপর বলছেন আমাদের সামনে আগামীতে 15 থেকে 20 বছরের আমাদের আগামী দৃশ্য, মানে খুব স্পষ্ট না বাক্য, একটু ফাম্বল করেন তারপর এটা মানে উনি কি আওয়ামী লীগ আরো 15-20 বছর দেখছেন আমি জানি না, উনি এরকম একটা বাক্য বলেছেন। তারপর উনি কেন টেক আ ফ্রেশ লুক বলে ইংরেজিতে কিছু কথা বলেন, তার মানেটা হচ্ছে এরকম যে আগামী 5 বছরেও অন্তত আমরা আমাদের নতুন কোনো ধারণা নিয়ে যাতে কাজ করতে পারি, যাতে মিডিয়া এবং সরকার একসাথে কাজ করতে পারে। সামনে আমাদের গ্র্যাজুয়েশন আছে, এলডিসি গ্র্যাজুয়েশনের কথা হয়তো ইন্ডিকেট করছেন, ইত্যাদি ইত্যাদি। আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে এরা মাহফুজা নামের সামনে ওখানে স্পিকার এবং মন্ত্রী, সম্ভবত তথ্য প্রতিমন্ত্রী ছিলেন ওই প্রোগ্রামে, তাদেরকে অ্যাড্রেস করেছেন। উনি একটা জায়গায় অ্যাড্রেস করে কথাও বলেছেন। তো সরকারের দুজন রিপ্রেজেন্টেটিভ, সংসদে যিনি স্পিকার তিনি সরকারের অংশ, উনি কাগজে কলমে আইন সভা যেটা আমাদের আছে আইন বিভাগের প্রধান, তারপরে ওনার এমপি পদ থাকে, স্পিকারের এমপি পদ যেহেতু বহাল থাকে, উনি সরকারের লোকও, আমরা এভাবে বলতেই পারি। দুজন সরকারের লোকের সামনে দাঁড়িয়ে সরকারের দায়কে সরিয়ে কথা বলার চেষ্টা করছেন। আসলে দিনের শেষে না এগুলো কথার কোনো রকম কোনো অর্থ নাই। আমি বলছি না আমি যেভাবে আমার এই চ্যানেলে কথা বলি, যেভাবে সরকারের পেট্রোনাইজ করা নিয়ে, ট্রেড অফ করা নিয়ে আমি টকশোগুলোতে বলে এসেছি, স্পষ্টভাবে বলে এসেছি। যারা মাহফুজা নামদের পক্ষে হয়তো অতটা বলে ফেলা সম্ভব না, তার প্রতি সরকারের ক্ষুব্ধতা আছে, আমরা জানি। তাকে একবার এক ধরনের স্বীকারোক্তির মতো উনি দিয়েছিলেন যে 11-র সময় তুমি কিছু আনচেকড নিউজ পাবলিশ করেছেন, তার জন্য ওনার বিরুদ্ধে মামলা টামলা হয়ে সারা দেশে প্রচুর হয়রানি হয়েছে। এবং ডেলিস্টার প্রথম আলোর উপরে সরকারের ক্ষুব্ধতা আছে, আমরা জানি। রীতিমতো আমরা এমন খবরও পাই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দুটো পত্রিকা রাখা হয় না, সম্ভবত সরকারের কোনো অফিস ওই দুটো পত্রিকা রাখা হয় না। সবকিছুর পরও সফটওয়্যার টোনে, সফটওয়্যার ঢঙে উনি কি কথা বলতে পারতেন না? আসলে মূল সমস্যার জায়গাটা কোথায়? সমস্যা হচ্ছে এইভাবে তিনি যখন কথা বলেন, উনি যখন ওনার ক্রেডিবিলিটিটা শুধু হারান তা না, আমরা আমাদের সামনে এটা দেখতে পাই না যে এই দেশের এই পরিস্থিতি একটা রিভার্সালের জন্য কাজ করছেন। আপনি রিভার্সালের জন্য কাজ করলে আপনি সফল হবেন, নট নেসেসারিলি, কিন্তু সঠিক কথাগুলো মোটা দাগে বলা,
সফট করে হলেও বলা। ওই যে বলছিলাম হয়তো টিভি টক শো যেগুলো ফর্মাল জায়গা সেখানে স্পষ্টভাবে এটা সরকারের সাথে ট্রেড অফ বলে এসেছি। এখন আমার ঝুঁকি হয়তো যারা মাহফুজ আলমের চেয়ে কম, অনেক কম, কারণ যারা মাহফুজ আলমের হাতে একটা খুবই গুরুত্বপূর্ণ মিডিয়া আছে, একটা ইংরেজি পত্রিকা আছে যেটার ইম্প্যাক্ট সব জায়গায় পড়ে, বিশেষ করে বহির্বিশ্বে পড়ে। তারপরও যদি কথা বলতেই হয়, বরং আমি মনে করবো এই কথা বলা না বলা ভালো, যেখানে উনি আদতে সরকারকে রেস্কিউ করার চেষ্টা করছেন। ও দুষ্ট ছেলে, সরকার জানতো না, সরকার অজ্ঞাত সারেই তারা নানান রকম কিছু করে থাকে, এগুলো বলা। আমরা বলছি এই রাষ্ট্র বা এরকম একটা সফট করেও যদি বলেন একটা অথরিটেরিয়ান সরকার, মাফিয়া সরকার যদি নাও বলেন, কিভাবে ওয়ার্ক করে যারা মাহফুজ আলম অনেক ভালো জানেন, অত্যন্ত বুদ্ধিমান, জ্ঞানী, অনেক পড়াশোনা করা একজন মানুষ। উনি এসে যখন আমাদের সামনে এইভাবে কথা বলেন, যখন একটা চাঁদের আলো নিয়ে আলাপ করেন, যখন ওনার কাছে মনে হয় না যে এই চাঁদের তো আলোটা সরকার থেকে, সূর্য থেকে আসা, সরকার থেকে আসা, ও চাঁদ নাকি নিজে নিজে আলো হয়ে গেছে, না। ভয়ের কথা বলছিলেন যারা বেনজির সম্পর্কে তথ্য পেলে ভয়ে উনি পাবলিশ করতে পারেননি, ওনাদের কাছে সব তথ্য ছিল, ঠিক আছে, আমি হতেও পারে। একই ভয় তিনি এখনো পাচ্ছেন। এই বাক্যটা যদি বলতেন, আমি সব কথা এখনো বলতে পারছি না। আসলে উনি একই ভয় পাচ্ছেন, উনি সরকারকে ভয় পাচ্ছেন, কারণ উনি জানেন বেনজির কিচ্ছু না। যে বেনজিরকে এইরকম একটা চাকরি দিয়েছে, রেখেছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদে, বহুবার বলেছি, 14 সালে ইলেকশনের আগে ঢাকার পুলিশ কমিশনার, তারপরে র্যাবের ডিজি এবং এরপর আইজিপি, পুলিশ বাহিনীর সবচেয়ে লোভনীয় 3টা পদে পরপরই ভদ্রলোক ছিল। সেই সরকার তাকে দিয়ে সব ডার্টি ওয়ার্ক করিয়েছে। সেই সরকার কতটা ডার্টি যেন মাহফুজ আলম জানেন, সেই কারণে সেই ভয় তিনি পেয়েছেন। সুতরাং তিনি তখন ভয় পেয়েছেন তা না, ওনার এই বক্তব্যটা ইটসেলফ পুরোটাই একটা মারাত্মক ভীতির প্রদর্শনী, এর বেশি কিছু না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।